একটা শহর থেকে অন্য শহরে রাস্তা বানানোর কাজ চলছিল। ওই রাস্তা একটা ছোট রাস্তা দিয়ে যাবে বলে ঠিক করা হয়েছিল, আর সেই জন্য সরকারি অধিকারীদের ওই গ্রামের সবাগারের জমি দরকার ছিল। এই কারণে গ্রামের পঞ্চায়েতে একটা মিটিং রাখা হয়েছিল, যেখানে গ্রামের প্রধান আর সরকারি অধিকারীদের আসার কথা ছিল। প্রধানবাবু তো পঞ্চায়েত অফিসে তাড়াতাড়ি পৌঁছে গেছিলেন, কিন্তু সরকারি অধিকারীরা এখনো অবধি আসেনি। কিছুক্ষণের মধ্যে ওখানে অধিকারীরাও চলে এলো। আসুন আসুন, আমাদের গ্রামে আপনাদের স্বাগত জানাই স্যার। ধন্যবাদ প্রধানবাবু। আসুন আসুন, বলুন আপনার জন্য আমি কি সেবা করতে পারি। দেখুন প্রধানবাবু, আপনি তো জানেন যে আপনার গ্রামে যে সভাগার রয়েছে সেটার জমি সরকারকে রাস্তা বানানোর জন্য দরকার। ওই রাস্তার লাভ কিন্তু আপনাদের গ্রামের লোকেদেরই হবে। আর যেমনই হোক না কেন, সবশেষে এটা সরকারি কাজ। সেই জন্য আমি চাই যে আপনি এতে যেন কোনো রকম বাধা না দেন। এটাই আপনার জন্য আর এই গ্রামের জন্য ভালো হবে। আরে আমরা কেন বাধা দিতে যাব স্যার? বাস বিধায়ক বাবুর সাথে কথা বলে আমার ছেলের ব্যাপারটা একটু দেখে নিন। আগে ওই টেন্ডারের কাজটা। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন আপনি। শুধু ওই টেন্ডারটা দিয়ে দিন, আমি এই গ্রামের সবাইকে বুঝিয়ে দেব যে মরে যাওয়া লোকেদের অন্য কোথাও পুঁতে দিতে। আগে ওই টেন্ডারের কাজ তো হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আমি কালকেই বিধায়ক বাবুর সাথে কথা বলেছিলাম, তিনি মেনে গেছেন। তাহলে কাল থেকে কাজ শুরু করতে পারি আমি? আরে নিশ্চিন্তে কাজ করুন, কেউ বাধা দেবে না আপনাকে। মিটিং শেষ করে দুজন নিজের নিজের কাজে চলে যায়। পরের দিন থেকে অধিকারীর সরকারি কাজের দেখাশোনা শুরু হয়ে গেল। গ্রামের সবাই খুব খুশি ছিল যে এখন একটা ভালো আর পাকা রাস্তা পেয়ে যাবে। পুরো দিন বাধা ছাড়া কাজ চলতে থাকলো। বড় বড় মেশিনগুলো সবাগার পুরোভাবে উবড়ে দিল, চারিদিকে বড় বড় গর্ত করে দিল। সেই দিন মাটি থেকে অনেকগুলো কঙ্কাল বাইরে বেরোলো। ওই সব কঙ্কালগুলোকে পোড়ানোর জন্য একটা জায়গায় নিয়ে এসে জমা করা হলো। প্রথম দিনের কাজ পুরো হয়ে গেছিল। রাতে সব মেশিন বন্ধ ছিল আর কারিগররা সবাই ঘুমিয়ে পড়েছিল। দ্বিতীয় দিন অধিকারী আর প্রধান কাজ দেখতে আসে। তখন তারা অবাক হয়ে যায়। কাল যে জমিটা মেশিন দিয়ে উবড়ে দেওয়া হয়েছিল সেটা আজ একেবারে মসৃণ ছিল, যেন এখানে কিছুই হয়নি। সব গর্ত ভরে গেছিল আর কঙ্কালগুলোও নিজের জায়গায় ছিল না। আরে প্রধানবাবু, আমরা কাজ শুরু করেছিলাম, অনেকগুলো কঙ্কালও বের হয়েছিল যেগুলো এখন এখানে নেই। আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এটা কি করে হতে পারে? স্যার, কোথাও তাড়াহুড়োতে আপনি অন্য জমি খুলে দেননি তো? আরে কি বলছেন আপনি প্রধানবাবু? আমরা এত বড় ভুল কি করে করতে পারি? তাহলে এইসব কি করে হয়ে গেল? অধিকারী চিন্তায় পড়ে গেল আর সে নিজের সব কারিগরদের আবার কাজ করার আদেশ দিয়ে দিল। পুরো দিন মাটি খোলার কাজ চলতে থাকলো, কিন্তু এইবারে তারা একটাও কঙ্কাল খুঁজে পেল না। সব মজদুর আর অধিকারীরা অবাক ছিল। রাতে আবার কাজ বন্ধ করে তারা শোবার জন্য চলে গেল। অধিকারী যেখানে বাসা করেছিল ওটা একটা ছোট ঘর ছিল, ওখানে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। হঠাৎ কেউ তার দরজায় এসে খটখট করলো। সে হড়বড়িয়ে উঠল। এত রাতে কে এসেছে হবে? অধিকারী তাড়াতাড়ি দরজা খুলতে গেল। সে দরজা খুলল, তখন বাইরে প্রধানবাবু খুব বেশি ভয় পেয়ে দাঁড়িয়েছিল। আরে কি হয়েছে প্রধানবাবু, আপনি এত ভয় পেয়ে গেছেন কেন? স্যার, তাড়াতাড়ি আমার সাথে চলুন, অনেক বড় গন্ডগোল হয়ে গেছে। আরে কিন্তু হয়েছেটা কি? আপনি নিজেই দেখে নিন। কিন্তু কোথায় যেতে হবে সেটা তো বলুন। আমি আপনাকে রাস্তায় সব বলে দেব, আপনি আগে তাড়াতাড়ি আমার সাথে চলুন। প্রধানবাবু আর অধিকারী দৌড়ে দৌড়ে সভাগারে এলো। অধিকারী হাঁপাতে হাঁপাতে এদিকে ওদিকে দেখতে লাগলো। সব মেশিন বন্ধ ছিল, চারিদিকে নিস্তব্ধ ছিল, গর্তগুলো যেমনকে তেমনই ছিল। আরে কি হয়েছে প্রধানবাবু? আপনি বলছিলেন যে সব আগের মতো হয়ে গেছে, কিন্তু এখানে তো সব ঠিক আছে। প্রধানবাবু সামনে দেখে খুবই শান্তির স্বরে বলল, স্যার, কিছু জন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। কারা? এরা
এইটুকু বলে প্রধানবাবু মাটির দিকে ইশারা করলো। অধিকারী পিছনে ঘুরে দেখতে লাগলো। যখনই প্রধানবাবু হাত বাড়ালো, মাটি থেকে আত্মা স্বরূপ কঙ্কাল বেরোতে লাগলো। ওদের মধ্যে মহিলা, পুরুষ আর জন্তু জানোয়ারের কঙ্কালও ছিল। আর সবাই মাটি থেকে বাইরে বেরিয়ে হাওয়ায় দাঁড়িয়ে পড়ল। অধিকারী সেই দৃশ্য দেখে খুব খারাপভাবে ভয় পেয়ে গেল। সে প্রধানবাবুর দিকে ঘুরে দেখলো আর তাকে বলতে লাগলো, আরে প্রধানবাবু পালান এখান থেকে, এরা সবাই ভূত। অধিকারীরা দেখলো যে প্রধানবাবু নিজের জায়গা থেকে নড়ছিল না, আর তার চোখ দুটো সাদা হয়ে গেছিল। হঠাৎ প্রধানবাবুর ভেতর থেকে একটা কঙ্কাল বাইরে বেরোলো, আর কঙ্কালের বাইরে বেরোতেই প্রধানবাবুর শরীর নিচে পড়ে গেল। অধিকারী পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তাকে সব কঙ্কাল মিলে ঘিরে ফেলেছিল। আর ওদের মধ্যে একটা কঙ্কাল সামনে এলো। আমাদের ঘর নষ্ট করার তোমাদের সাহস কি করে হলো? মরে যাওয়ার পরেও তোমরা সরকারি লোকেরা আমাদের শান্তিতে থাকতে দাও না। কিন্তু কোনো ব্যাপার নয়, জ্যান্ত লোকেরা তোমার কিছু ক্ষতি করতে পারেনি, কিন্তু আমরা কঙ্কাল তোমাকে শাস্তি দিয়েই ছাড়বো। এখন তোমাকে আর এই প্রধানকে আমরা ছাড়বো না। প্রধানের আস্তে আস্তে করে জ্ঞান ফিরে এলো। সে চোখ খুলে দেখলো তখন কঙ্কাল তাকে ঘিরে দাঁড়িয়েছিল। ভয়ের চোটে তার শরীর কাঁপতে লাগলো। আরে স্যার, এসব কি হচ্ছে? আমরা এখানে কেন এসেছি? আমি এখানে কি করে চলে এলাম? আমি তো নিজের ঘরে আরাম করে ঘুমোচ্ছিলাম। আমরা সবাই এই সভাঘরের কঙ্কাল, যাদের ঘর তুমি নষ্ট করেছো। এবার আমরা এর প্রতিশোধ তোমাদের থেকে অবশ্যই নেব, তাও আবার আমাদের নিয়ম বিধিতে। আমি কিছুই করিনি, এই সব এনার ভুলের জন্য হয়েছে, আমাকে যেতে দিন। ওদের আওয়াজ শুনে সব কঙ্কাল নিজেদের দাঁত কটকট করতে লাগলো। দাঁতের আওয়াজ শুনে মাটির স্তূপ নিজের থেকেই থরথর করে গর্তের মধ্যে পড়তে লাগলো, আর গর্ত ভরা শুরু হয়ে গেল। যেভাবে যেভাবে গর্ত ভরতে থাকলো, প্রধান আর অধিকারীর আওয়াজ শান্ত হতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই সভাগারের সব গর্ত ভরে গেল। এবার অধিকারী আর প্রধান চিরকালের জন্য গর্তে জ্যান্ত দফন হয়ে গেল। গর্ত ভরে যাওয়ার পর সব কঙ্কাল চুপ করে গেল আর আস্তে আস্তে মাটির ভেতরে যেতে লাগলো। এরই সাথে পাশে দাঁড়ানো গর্ত করার মেশিনও মাটিতে ধসতে লাগলো। মেশিন পুরোভাবে মাটিতে ধসে যাওয়ার পর মাটি আগের মতো হয়ে গেল। ওই দুর্ঘটনার পর কোনো সরকারি অধিকারী ওখানে আসে না, আর সরকারও ওই গ্রাম থেকে রাস্তা বানানোর কাজ বন্ধ করে দিল। ভানপুরে সন্ধ্যা নেমে আসার পর যখনই কোনো বাচ্চা কাঁদে, তখন তার মা তাকে এটা বলে, খোকা চুপ কর, না হলে ওই ডাইনি চলে আসবে। এই গল্পটা শুধু একটা গল্প নয়, বরং একটা মা আর তার বাচ্চার বেদনাদায়ক গল্প, যেটা আজ মরে যাওয়ার পরেও নিজের বাচ্চাদের সন্ধানে ঘুরে বেরিয়ে থাকে। এক তো এমনিতেই জঙ্গল দিয়ে ঘেরা গভীর অন্ধকারে একটা নির্জন এলাকা। এই গ্রামের ইতিহাস বলে যে কোনো ডাইনি গ্রামবাসীদের কারণে নিজের যমজ বাচ্চাকে হারিয়ে ফেলেছিল। মিঠুন, তোর খুব দাম বাড়ছে রে। এত সুন্দর দুটো যমজ বাচ্চা হয়েছে, আর এখনো নিমন্ত্রণও করলি না। আরে হ্যাঁ বাবা, নিমন্ত্রণ কিসের, পুরো গ্রামকে খাওয়াবো। কিন্তু বাচ্চারা তো এই সবে পৃথিবীতে এসেছে মাত্র, একটু নিঃশ্বাস নিতে দে। খুব তাড়াতাড়ি তোমাদের সবাইকে ঘরে ডেকে খাওয়াবো। আরে মিঠুন, এইসব তো ঠিক আছে, কিন্তু আমার বন্ধু একটা কথার একটু বিশেষ খেয়াল রাখিস। যাই হয়ে যাক না কেন, তোর বাচ্চাদেরকে নিজের থেকে বা স্ত্রীর থেকে দূরে রেখে কখনো ঘুমোবি না। তুই ওই গ্রামের ডাইনির গল্পটা ভালো করে জানিস, তাই না? অখিল, তুইও না সবসময় এইসব কথা বলতে থাকিস, কখনো তো ভালো ভালো বল। আর এমনিতেও এই ডাইনি পেত্তি গ্রামবাসীদের মাথায় একটা রোগ, এরকম কিছুই হয় না। মিঠুন অখিলের কথাটা একদম এড়িয়ে দিয়ে ওখান থেকে নিজের ঘরে চলে যায়। সেই রাতে মিঠুন নিজের স্ত্রী রূপার সঙ্গে নিজের বেডরুমে ঘুমোচ্ছিল। তখনই ওর দুটো যমজ বাচ্চা বেবি বাকেটে লিভিং রুমে ঘুমোচ্ছিল।
সেই রাতে প্রথমবার রূপা তার বেডরুমে কোনো অজানা লোকের থাকার অনুভব হলো। আর তারপর ও লিভিং রুমে কিছু আজব হতে অনুভব করল, যেমন চেয়ারগুলো নিচের থেকে সরে যাওয়া আর রুমের লাইটস অন অফ হওয়া। সেই রাতে রূপা এই সবকে এড়িয়ে দিল। পরের সকালে যখন ও তার বেবি বাকেটে দেখল, তখন ও খুব জোরে চিৎকার করে উঠল, হে ভগবান, আমার বাচ্চারা কোথায় গেল? রূপার চিৎকার শুনে মিঠুন সমেত ওর প্রতিবেশীরাও ওখানে পৌঁছলো। আরে রূপা, সকাল সকাল এত জোরে চিৎকার করছে কেন? আমার বাচ্চারা বেবি বাকেটে নেই, কেউ আমার বাচ্চাদেরকে নিয়ে এসো। জানি না কার শত্রুতা ছিল যে আমার এই সুন্দর কচি বাচ্চাদের সঙ্গে। হে ভগবান, আমি এখন কি করব? রূপা তারপর জোরে জোরে কাঁদতে লাগলো। তখনই ওখানে উপস্থিত প্রতিবেশীরা নিজেদের মত দিতে শুরু করলো। এই কাজটা অবশ্যই ওই ডাইনি, এটা নিশ্চয়ই ওই ডাইনি করেছে। তোমাদের কি একটুও বুদ্ধি নেই? এত ছোট নির্দোষ বাচ্চাদেরকে নিজেদের থেকে আলাদা রাখতে নেই। ওই ডাইনিটা সুযোগ পেয়ে গেল তার শিকার করার, নিয়ে চলে গেল বাচ্চাদের। আপনি চুপ থাকলে একটু বেশি ভালো হবে। আমি এখনো বলছি, এটা কোনো ডাইনির কাজ নয়। নিশ্চয়ই কোনো গ্রামবাসী আমার সাথে শত্রুতার কারণে আমার বাচ্চাদের তুলে নিয়েছে। আরে না মিঠুন, তুমি বুঝতে পারছো না, এই কাজটা গ্রামের কারোর হতেই পারে না। আর তাছাড়াও এটা প্রথমবার হয়নি যে গ্রাম থেকে কোনো বাচ্চা উধাও হয়েছে। হে ভগবান, আমি এখন কি করব? আমি তো বরবাদ হয়ে গেলাম। আমার বাচ্চারা, ওই ওই কালমুখী জানেন আমার বাচ্চাগুলোর সাথে কি করবে। কেউ আমার বাচ্চাগুলোকে ফিরিয়ে এনে দাও। রূপা আর মিঠুন দুজনে তাদের কালকে হওয়া যমজ বাচ্চাদের হারিয়ে যাওয়ার দুঃখে একেবারে হতাশ হয়ে গেছিল। ওরা দুজন একদম বুঝতে পারছিল না যে ওদের বাচ্চাদের ওরা কি করে ফিরে পাবে, নাকি হয়তো আর কখনোই পাবে না। রূপা আর মিঠুনকে গ্রামবাসীরা একজন তান্ত্রিকের কাছে যাওয়ার পরামর্শ দিল। সবাই বলল যে ওই তান্ত্রিকের কাছে অনেক কালো শক্তি রয়েছে, যার সাহায্যে সে এটা দাবি করতে বলতে পারে যে হারিয়ে যাওয়া বাচ্চা এই মুহূর্তে কোন অবস্থায় রয়েছে। ঠিক সেই সন্ধেবেলায় ওরা দুজন গ্রামের পাশে একটা জঙ্গলে তপ করছিল। এক তান্ত্রিকের কাছে এসে পৌঁছল আর তাদের সঙ্গে হওয়া দুর্ঘটনাটা পুরো গোড়া থেকে শোনালো। তোমরা চিন্তা করো না, শুধু তোমাদেরকে যেমনটা বলবো তেমনটা করে যাও। তান্ত্রিক ওদের দুজনের হাতে কঙ্কাল দিয়ে বলল আর ওদেরকে 10 মিটারের দূরত্বে দক্ষিণ দিকে বসে চোখ বন্ধ করতে বলল। ওরা দুজন তান্ত্রিকের কথা অনুযায়ী একদম তেমনটাই করছিল। রূপা, যখন তোমার কোল ভারী বলে মনে হবে তাহলে তখনই তোমার হাতে রাখা ওই কঙ্কালের মাথা ছুঁড়ে দেবে। আর মিঠুন, তুমি ততক্ষণ নিজের চোখ খুলবে না যতক্ষণ তোমাকে বলা না হবে। রূপা নিজের চোখ বন্ধ করে চুপচাপ বসেছিল। ওখানে তান্ত্রিক ক্রমাগত নিজের মন্ত্রের উচ্চারণ করছিল। আর তখনই রূপার অনুভব হতে লাগলো যে ওর কোলে কিছু ওজন বেড়ে চলেছে। রূপা তখনই ওই কঙ্কালটাকে মাটিতে ছুঁড়ে দিল আর নিজের চোখ খুলে দেখলো ও নিজের কোল খালি দেখতে পেল। ও তখনই ওই তান্ত্রিকের দিকে তাকালো। ওর তো হুঁশ উড়ে গেল। রূপা দেখল ওই তান্ত্রিক আর মিঠুন একে অপরের মুখোমুখি বসে আছে, যেখানে মিঠুন জোরে জোরে নড়ে যাচ্ছিল আর ওই তান্ত্রিক মিঠুনের মাথায় রক্তের তিলক লাগাচ্ছিল। রূপা তান্ত্রিককে জিজ্ঞেস করল যে এইসব কি চলছে। তান্ত্রিক ওকে চুপ করে থাকার ইশারা করল আর শান্তিতে বসে থাকতে বলল। তখনই হঠাৎ মিঠুনের ভেতরে কোনো মহিলার আত্মা চলল আর তারপর মিঠুন বলতে শুরু করে দিল, এই যমজ বাচ্চাগুলো আমার,
এরা সেই বাচ্চারা যাদের আমি বহু বছর ধরে এই গ্রামে খুঁজে চলেছি। কিন্তু তুই এত বিশ্বাসের সঙ্গে এটা কি করে বলতে পারিস যে এরা তোরই বাচ্চা? কারণ গ্রামের অনেক বাচ্চাদেরকে অপহরণ করে মেরে দিয়েছিস তুই। হ্যাঁ, এটা সত্যি যে আমি বাচ্চাদের অপহরণ করি, যাতে আমি পরীক্ষা করতে পারি যে ওরা আমারই বাচ্চা। আর যখন আমি জানতে পারি যে ওরা আমার বাচ্চা নয়, তখন আমি ক্রোধে এসে ওদেরকে মেরে ফেলি। কিন্তু এইবারে এরা আমারই সন্তান, আর আমি এদেরকে মারবো না, বরং এদেরকে নিজের সাথে নিয়ে এই গ্রাম থেকে দূরে চলে যাব। তুই কি করে জানতে পারলি যে এরা তোরই বাচ্চা? এদের পুনর্জন্ম হয়েছে। এখন এদেরকে পাওয়ার পর তুই গ্রাম ছেড়ে কেন চলে যাবি? আমার যমজ বাচ্চাদের নিখোঁজ হওয়ার পরে আমি পাগল হয়ে গেছিলাম। আমি গ্রামবাসীদের থেকে প্রতিশোধ নেব ঠিক করলাম। এরই মাঝে অনেক তপস্যা করে এই বরদান পেলাম যে আমার বাচ্চাদের যখনই পুনর্জন্ম হবে, ওদের রক্ত কালো হবে, আর এটা একটা সংকেত হবে যে ওরা আমারই সন্তান। কিন্তু এর শর্ত ছিল যে আমি এই বাচ্চাদেরকে তাদের জন্মদিনের 2 বছর হওয়ার পরেই ওদেরকে ছুঁতে পারবো। এরপর আমার ওদের উপর কোনো শক্তি থাকবে না। এই কারণে যখনই গ্রামের মধ্যে কারোর ঘরে বাচ্চা হতো, তখন আমি তাদের ঘরের বাইরে ঘুরে বেড়াতাম আর অপেক্ষা করতাম কখন ওই বাচ্চারা তাদের থেকে দূরে যাবে। আর যখন এই বাচ্চারা কিছু সময়ের জন্য আলাদা হয়, আমি ওদেরকে উধাও করে দিতাম। আর যখন আমি আমার এই 2 যমজ বাচ্চাকে পেয়ে গেছি, তাই আমার যাওয়ার সময় হয়ে গেছে। বরদান হিসেবে আমি এই গ্রামে ততদিনই থাকতে পারতাম যতদিন আমি নিজের বাচ্চাদেরকে না পেয়ে যাই। এখন আমার মমতার তেষ্টা মিটে গেছে, তাই এখন আমি যেতে পারি। এইটুকু বলেই মিঠুনের শরীর থেকে একটা দ্রুত গতিতে হাওয়া বাইরে বার হলো, আর মিঠুন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। ওদিকে রূপাও এইসব দেখে খুব কাঁদতে লাগলো, আর এর সাথে ওখানে কয়েকজন গ্রামবাসীরা এসে পৌঁছলো আর রূপাকে সামলালো। এই ঘটনার পরে আর কখনো ওই ডাইনিকে গ্রামে বা কোথাও গ্রামবাসীরা দেখতে পায়নি। হয়তো ওর নিজের সন্তানকে ও পেয়ে গেছে, এই কারণে ওর মমতা আর ওর রাগ দুটোই ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আজও যখন ওই গ্রামে কোনো বাচ্চা কাঁদে, তখন তার মা এটাই বলে, চুপ কর, না হলে ও এসে যাবে। এই কাহিনীটা প্রায় 20 বছর আগেকার, যখন গ্রামে গঞ্জে প্রায় সময় সবাই বাইরে বা ছাদেই ঘুমোতো। সেই সময় এত আধুনিকতা ছিল না। 6 বছরের শুভম তার দাদুর সঙ্গে ঘরের বারান্দায় ঘুমোচ্ছিল। তখনই ও কিছু একটা আওয়াজ শুনতে পেল। ও ঘুম থেকে জেগে গেল। ও নিজের থেকে প্রায় 20 মিটার দূরত্বে একটা সাদা শাড়ি পরে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল। ওই মহিলার চুল মাথা থেকে পা অবধি ছিল, যে কারণে তার চেহারা ঠিক করে দেখা যাচ্ছিল না। তার ওপর পুরো পরিবেশে ঘন কুয়াশা ছেয়ে গেছিল। শুভম কিছুক্ষণ অবধি ওই মহিলার দিকে একভাবে তাকিয়ে দেখল, কিন্তু তারপর ওই মহিলা শুভমকে নিজের কাছে আসার ইশারা করতে লাগলো। শুভমও আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেল, আর তখনই ওই মহিলা শুভমের চেহারায় স্পর্শ করে আর তারপর ওকে নিয়ে কোনো একটা জায়গায় নিয়ে চলে গেল আর উধাও হয়ে গেল। পরের সকালে দাদু নিজের কাছে শুভমকে দেখতে পেল না। তখন ওকে পুরো বাড়িতে খুঁজতে লাগলো। শুভম, খোকা শুভম, শুভম। দাদু বাড়ির লোকেদের কাছেও শুভমের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু বাড়ির লোকেরা তো উল্টে দাদুকেই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলো। আরে ও সুমন বাবু, তুমি কোথাও শুভমকে দেখেছো? আরে তুমিও যে কি করো এখন বাবা? তোমার সাথীও প্রত্যেকদিন রাতে ঘুমোয়, আর তুমি আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করছো? কি জানি শুভম কোথায় চলে গেল, এখন কোথায় খুঁজবো ওকে?
দাদু কিছুক্ষণ শুভমের ব্যাপারে ভাবল, কিন্তু তখনই সে হঠাৎ করে দৌড়ে বারান্দায় চলে যায়, যেখানে সে শুভমের জুতো সব সময় পরে থাকতে দেখত। এটা দেখা মাত্রই দাদু চিৎকার করে ওঠে, হে রাম, আমাদের বাচ্চাকে ওই ডাইনি তুলে নিয়ে চলে গেছে। আমি আগেই মানা করেছিলাম ছোট বাচ্চাদের বারান্দায় শোবার জন্য পাঠাবে না, কিন্তু এই বুড়ো লোকটার কথায় কে কান দেয়। তখনই ওখানে সুমন দৌড়ে দৌড়ে চলে আসে। আরে কি হয়েছে বাবা, কেন এত চিৎকার করছো? শুভম উধাও হয়নি, আসলে ওই বন্ধা ডাইনি আমাদের শুভমকে নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। আরে কি বাবা, বুড়ো বয়সে পাগল হয়ে গেলে নাকি? যা তা তখন থেকে বলে চলেছো। আরে তোমরা সবাই বোকা ছেলে আর বোকাই থাকবে। তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে ওই বন্ধা ডাইনি আবার এই গ্রামে ফিরে এসেছে, নিজের পুরনো প্রতিশোধ পুরো করার জন্য আবার এসে গেছে। ঘরের সবাই খুব চিন্তায় ছিল আর দৌড়ে দৌড়ে বাইরের দিকে চলে আসে। ওরা সবাই মিলে শুভমকে পুরো গ্রামে খুঁজতে লাগলো, কিন্তু তারা ওকে কোথাও খুঁজে পেল না। আরে আমার কথা কেউ শুনছে না কেন? তোমরা সবাই এটা কেন বুঝতে পারো না যে শুভম গ্রামে হারায়নি, বরং ওকে ওই কালমুখী ডাইনি নিজের সুরঙ্গে লুকিয়ে রেখেছে হবে? তোমাদের সবাইকে ওখানে যাওয়া উচিত। আরে শুনুন আপনারা, আমার মনে হয় বাবা একদম ঠিক বলছেন। এরকম হতে পারে যে আমাদের শুভম সত্যি সত্যি কোনো ডাইনির কাছে রয়েছে। আরে কি সুমনা, তুমিও না বাবার কথাই বিশ্বাস করছো? এতে আমাদের শুধু সময় নষ্ট হবে। আরে বাবা, চেষ্টা করতে বাধাটা কোথায়? আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার বাচ্চার জন্য একবার দাদুর কথা মতো ওই জায়গায় গিয়ে দেখা দরকার। তারপর সবাই দাদুর কথা মতো জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওদের পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেছিল, আর সব শেষে ওরা সবাই একটা সুড়ঙ্গের কাছে গিয়ে থেমে যায়। গ্রামের আরও কয়েকজন লোক ওদের সঙ্গে ছিল। এই সুড়ঙ্গটার খোদাই শুরু করো। এটাকে ততক্ষণ খুঁড়তে থাকো যতক্ষণ এর নিচে থেকে রক্তের ফোঁটা আর চিৎকার না শুনতে পাওয়া যায়। বাবা, আমার সত্যি মনে হয় যে তুমি বুড়ো বয়সে এসে পাগল হয়ে গেছো। তুমি কেন বুঝতে পারছো না যে এই সব করে কিছু লাভ হবে না? এর থেকে ভালো হবে যদি আমরা নিজেদের বাচ্চাকে খুঁজি। সুমন, চুপচাপ এদেরকে নিজের কাজ করতে দাও। মাঝখানে দখল দিতে এলে তাহলে যা হবে তার দায় কিন্তু তুমি হবে। দাদুর থেকে বকা খাওয়ার পর কিছুক্ষণের জন্য সুমন শান্ত হয়ে তামাশা দেখতে লাগলো। তান্ত্রিক ঠিক ওর পাশে দাঁড়িয়ে ক্রমাগত তন্ত্রমন্ত্র পড়ে চলেছিল। আস্তে আস্তে এবার সূর্যও ডুবে যাচ্ছিল। সুমনের রাগ আর পরিস্থিতি খারাপ হওয়া দুটোই সময়ের সাথে বেড়েই চলেছিল। সুমন হঠাৎ করে বিরক্ত হয়ে বলে উঠল, এবার যদি আপনার এই বাজে চর্চায় যুক্ত হতে চাও তাহলে ঠিক আছে, আমি একাই নিজের বাচ্চাকে খোঁজার জন্য বেরোচ্ছি। এই বলে সুমন ওখান থেকে বেরোচ্ছিল, আর তখনই ওর পা মাটির সঙ্গে চিপকে গেল, যে কারণে ও আগে এগোতেই পারছিল না। ঠিক সেই সময় খোদাই করার সময় মাটির নিচে থেকে একটা বাচ্চার চিৎকার শুনতে পাওয়া গেল, আর রক্তের লাল লাল চিহ্ন মাটিতে দেখতে পাওয়া গেল। ভালো করে শোনো এই আওয়াজটা। তান্ত্রিক, তুমি তোমার প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করে দাও। যে লোকটা খোদাই করছিল সে কান লাগিয়ে ওই আওয়াজটা শুনতে লাগলো, কিন্তু তখনই ওকে কোনো একটা হাত মাটির নিচে থেকে ভেতরে টেনে নিল, যে কারণে এক ঝটকায় ও পাতালের ভেতরে গিয়ে মিশে গেল। থেমে যাও সবাই, সবাই এই গর্ত থেকে দূরে সরে যাও। তান্ত্রিক এবার গঙ্গা জলের ফোঁটা ওই খোদাই করা স্থানে ছড়িয়ে দিল, যাতে ওই জায়গাটার শুদ্ধিকরণ করা যায়। তান্ত্রিক আস্তে আস্তে ওই গর্তের কাছে চলে যায়। তার হাতে কয়েকটা বীজ ছিল। সে যখনই ওই বীজগুলোকে ওই মাটিতে ছড়িয়ে দিল, তখনই মাটির নিচে থেকে একটা বাচ্চার লাশ উপরে চলে আসে, আর চেহারার ওপর থেকে মাটি সরানোর পর তারা দেখতে পায় যে এ তো তাদের শুভমের দেহ।
হে ভগবান, এ কি হয়ে গেল আমার বাচ্চার? সবাই কাঁদতে লাগলো, শুভমের মৃত্যুর জন্য শোক মানাতে লাগলো। তখনই তান্ত্রিক তাদের সবাইকে শান্ত করে এটা বলল, দেখুন, আপনারা শান্ত হয়ে যান, আমি নিজের ঘোর তপস্যায় লীন হতে চলেছি। আপনারা সবাই কিছুক্ষণের জন্য চিৎকার করবেন না। এরপরে তান্ত্রিক তার তন্ত্রবিদ্যার ব্যবহার শুরু করে দিল। কিছুক্ষণের মধ্যেই একটা মহিলা সামনে এসে প্রকট হলো। তাহলে সে তুই ছিলি যে খেলাটা খেলেছে? এবার বল, শুভম কোথায় আছে? তুই ওর সঙ্গে কি করেছিস? আমি তোকে কবেই মেরে দিয়েছি, আর ওর আত্মাকে পরলোক পাঠিয়ে দিয়েছি। খুব মজা করতে, তাই না গ্রামবাসীরা? আমি বন্ধা বলে তোমরা সবাই মজা করতে। এবার শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। কিন্তু তুই আমাদের বাচ্চাকে কেন কেড়ে নিলি? ওই নির্দোষ বাচ্চাটা তোর কি ক্ষতি করেছিল? ক্ষতিও কিছু করেনি, বরং তুই করেছিলি বুড়ো। মনে আছে 27 বছর আগে যখন তুই গোটা গ্রামে আমাকে নোংরা আর একটা চরিত্রহীন মহিলা বলে ঘোষণা করে দিয়েছিলি? আর আমি বন্ধা হওয়ার জন্য আমার মজা করেছিলি, আর শেষে আমি হতাশ হয়ে আমাকে আত্মহত্যা করতে হলো। কিন্তু আমি তারপর গ্রামে ফিরে এলাম একটা ভয়ঙ্কর ডাইনির রূপ নিয়ে। কিন্তু সেইবারেও তুই আমাকে আমার উদ্দেশ্যে সফল হতে দিসনি। তার ফল তোর সামনে রয়েছে। আরে, যদি প্রতিশোধী নেওয়ার ছিল তাহলে আমার থেকে নিয়ে নিতিস। আমার নাতি তো বেচারা নির্দোষ ছিল। প্রতিশোধ তো আমি তোর থেকেই নিতে এসেছিলাম। আমি মরে যাওয়ার পরের দিন সবার আগে তোর ছেলেকেই তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু সৌভাগ্যক্রমে ও বেঁচে গেছিল। কিন্তু আজকে আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে। এইটুকু বলে ওই ডাইনি বাতাসে কখন যে উধাও হয়ে গেল। সুমন সমেত পুরো পরিবার চিৎকার করে করে সুমনকে হারানোর জন্য কাঁদতে লাগলো। আর এরই সাথে এই গল্পের এখানে সমাপ্তি হয়ে যায়। মৃত্যু এমন একটা ভয়ানক সত্যি যেটা থেকে আজ পর্যন্ত কেউই বাঁচতে পারেনি। কিন্তু আরও একটা কঠোর সত্যি এটাও যে সত্যি মরে যাওয়ার পরেও সামনে আসতে পারে। আজকের কাহিনী দুটো বোনের, যারা অ্যাডপ্টেড চাইল্ড ছিল। ওরা কখনো নিজের মা বাবাকে দেখে আর নিজেদের জীবনটাকে অ্যাডপ্ট করা পরিবারে কাটিয়ে দিত। কিন্তু জীবনটা ওদের সাথে এমন খেলা খেলল যে খেলায় ভালো খেলোয়াড়রাও হার মেনে যাবে। কি করছো নিধি? এখন তো বড় হয়ে গেছো, এবার তো মাটিতে খেলা বন্ধ করে দাও। আহ দিদি, তুমিও কি? কোথায় তোমরা? তোমাদের ঘরে যাও আর নিজেদের জিনিসপত্র প্যাক করে নাও। আমাদের নিয়ে যাওয়ার জন্য তোমাদের পরিবার নিচে অপেক্ষা করছে। চলো তাড়াতাড়ি যাও। কারণ পূজা আর নিধি অ্যাডপ্টেড চিলড্রেন ছিল, তাই প্রায় সময় ওদের ফ্যামিলিজ চেঞ্জ করতে হতো। ওদের জীবন এতদিন সুখেই কেটে চলেছিল। দিদি, সত্যি বলতে আমার এই পরিবারটা ছেড়ে যাওয়ার একদম ইচ্ছে করছে না, কিন্তু আর অন্য কোনো উপায়ও তো নেই। আমাদের মতো অনাথদের জীবন এরকমই হয়, এক বাড়ি থেকে দ্বিতীয় বাড়ি, দ্বিতীয় বাড়ি থেকে তৃতীয় বাড়ি। দুই অ্যাডপ্টেড বোন নিজেদের জীবনের সংঘর্ষে অনেক ছোট ছিল। পূজা, যার বয়স 13 বছর ছিল, অপরদিকে ওর ছোট বোনের বয়স 10 বছর ছিল। এখন ওদেরকে মার্ফি পরিবারে যাওয়ার ছিল। দিদি, তুমি কি জানো
ওই মার্ফি আন্টিটা খুব বাজে। ওনার বাচ্চাদের প্রতি বিশেষ কোনো টান নেই, কিন্তু জানি না কেন ইনি আমাদের নিতে এসেছেন। হ্যাঁ, কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু আমিও শুনেছি যে এনার স্বভাব খুবই অদ্ভুত। ব্যবহারের তো আর বলে কথাই নেই। আগেও অনেক লোকেরা এদের এখান থেকে অনেক বাচ্চাদের উধাও হওয়ার গল্প বলেছিল, জানো? সোনা মারা, যাও বাইরে গাড়িতে বসে পড়ো। হ্যাঁ, সন্ধে নেমে এসেছে না? যাও, হ্যাঁ যাও। দুই বোন এখন মার্ফি পরিবারে পৌঁছে গেছিল, কিন্তু ওখানে ওদের এতদিনের সব থেকে ভালো এক্সপেরিয়েন্স হচ্ছিল। বাড়ি কোনো বড় প্রাসাদের থেকে কম ছিল না, আর আলোর দ্বারা আলোকিত ছিল এই বাড়ি। সেই রাতে দুই বোন শুয়ে পড়ে, আর পরের সকালে উঠে দেখে যে মার্ফি ওদের পাশেই বসেছিল। সোনা মারা, দেখো স্কুলে যাওয়াটা তো খুবই প্রয়োজন, তাই না? কিন্তু আমি তোমাকে দুটো রাস্তা দিচ্ছি, হ্যাঁ? হয় বাড়ির সব কাজ করো, না হলে স্কুলে যাও। পূজার পড়তে একটুও ভালো লাগতো না, সেই জন্য ও বাড়ির কাজ করাটাই ঠিক মনে করলো, আর নিধি স্কুলে যাওয়ার সিদ্ধান্ত করলো। প্রায় এক সপ্তাহ পর পূজা, ও পূজা, তাড়াতাড়ি ডাইনিং হলে পৌঁছে যাও, যাও। ডাইনিং হলে বসার পর নিধি, তুমি শুরু করো। আজ তোমার পছন্দ মতো খাবার তৈরি করেছি। পূজা, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি জানি না যে তোমার আগের পরিবার কি ধরনের ছিল বা তাদের কি চিন্তাধারা ছিল, কিন্তু এই বাড়িতে আমরা সততাকে গুরুত্ব দিই, আর তুমি যাকে নিজের বোন বলো সেটা তোমার শুধু ভ্রম। এ তোমার কাল্পনিক মিত্র, আর এর থেকে বেশি আর কিছুই না, বুঝেছো? আর তুমি এখন 13 বছরের হয়ে গেছো, এখন এই সব ছেলে খেলা তোমায় ঠিক মানায় না। ম্যাডাম, এ আপনি কি বলছেন? আপনি কি নিধিকে দেখতে পান না? এ আমার কাল্পনিক বা স্বপ্নের কোনো ভ্রম নয়, ও আমার সত্যিকারের বোন। আপনি আমাদের দুজনকে অ্যাডপ্ট করেছেন, তাই না? না না পূজা, আমি শুধু তোমাকে অ্যাডপ্ট করেছি। আমি আর অন্য কোনো মেয়েকে জানি না। আর নিধি বলে যাকে তুমি ডাকতে থাকো না, আসলে তার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। মার্ফির এই কথাগুলো শুনে পূজার খুব রাগ তো ধরছিল, কিন্তু ও নিজের মনের কথা বলে উঠতে পারেনি, আর মন খারাপ করে নিজের রুমে চলে গেল। পূজা নিজের মনেই বিড়বিড় করতে লাগল, আমি আমি কি পাগল? তাহলে কি নিধি নামের মেয়ে আসল জীবনে কেউ নেই? এইসব কি তাহলে আমার ভ্রম? আমার কি এই পাগলামি আর ছেলে খেলার জন্যই পুরনো পরিবারগুলো আমাকে ছেড়ে দিয়েছে? পূজা নিজের মনেই প্রশ্ন করে চলেছিল, আর তখনই দরজায় একটা আওয়াজ শোনা গেল। দরজার কাছে নিধি দাঁড়িয়ে হেসে চলেছিল। নিধি, নিধি তুমি? আমার বোন, ওই মার্ফি আন্টি আছে না, উনি আমাকে পাগল প্রমাণ করতে চাইছেন। উনি বলছেন যে তোমার কোনো অস্তিত্বই নেই, অথচ তুমি এখানে দাঁড়িয়ে আছো। সত্যি বলবে, এটা এটা কোথাও আমার ভ্রম বা পাগলামি নয় তো? সত্যি বলো। নিধির চোখে জল ছিল, আর কোনো রকম উত্তর না দিয়ে সোজা চলতে লাগলো, আর ও বেসমেন্টের কাছে গিয়ে উধাও হয়ে গেল। পূজা বেসমেন্টে পৌঁছে গেছিল, তখনই ও কোঁকড়ানো চুল আর চেহারায় অনেক ভাঁজ কাটা দাগ থাকা মহিলাকে দেখতে পায়, যাকে ঠিক করে দেখলে বুঝতে পারা যায় যে এটা তো মিস মার্ফি। পূজা দেখল যে মার্ফি আসলে কোনো মানুষ নয়, বরং একটা নরভক্ষিণী ডাইনি। তখনই ও প্লাস্টিকের থলি থেকে একটা মৃতদেহ বাইরে বার করে।
ওপরে বাল্ব ঝুলছিল, যেটার আলোয় পূজা পরিষ্কার দেখতে পায় যে ওই মৃতদেহ আর অন্য কারোর নয়, বরং নিধির ছিল। পূজা ভেতর থেকে কেঁপে উঠল, আর এখন ও বুঝতে পারছিল না যে ও কি করবে। ওর খুব ভয় লাগছিল আর কান্নাও পাচ্ছিল, কিন্তু যদি মার্ফি ওকেও এই সময় দেখে ফেলে তাহলে এটা নিশ্চিত যে সে ওকেও মেরে ফেলবে। পূজা পা টিপে নিজের ঘরে চলে আসে আর দরজা কষে বন্ধ করে কাঁদতে শুরু করে। এবার তো আগের চেয়ে আরো বেশি ভয় পেয়ে গেছিল। কিছুক্ষণ পর ও নর্মাল হয়ে যায়। তখন ও একটা ভাবলো যে আসলে পুরো ব্যাপারটা কি। আসলে ও এইমাত্র নিধির মৃতদেহকে দেখল, অথচ কিছুক্ষণ আগেই নিধির সঙ্গে ডাইনিং টেবিলে বসেছিল। তাহলে এটা নয় তো যে মার্ফি নিধিকে খুন করে দিয়েছে আর নিজের খুনি ক্যারেক্টারকে লুকোনোর জন্য নিধিকে অদৃশ্য প্রমাণ করার জন্য নাটক করছে? কিন্তু যদি এটা সত্যিও হয়, তবুও নিধিকে ও কি করে দেখতে পাচ্ছে? কারণ সে তো মরে গেছে। ওর মাথা এইসব ভেবে ভেবে ফেটে যাচ্ছিল। তখনই ও নিজের পাশে নিধিকে বসে থাকতে দেখে, যাকে দেখে ও খুব বেশি ভয় পেয়ে যায়। দিদি, তুমি ভয় পেও না, এটা সত্যি যে আমি মরে গেছি আর আমার নিজের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আমার খুনি ওই ডাইনি মার্ফি। গত সপ্তাহের শনিবারের রাত্রিতে যখন তুমি ভোম্বল কাকুর সঙ্গে মেলা দেখতে গেছিলে না, তখন আমি ভুল করে মার্ফি আন্টির রুমে চলে গেছিলাম, যেখানে যেতে সে বারবার বারণ করত। মার্ফি আন্টির রুমে তার আসল রূপ ছিল, যেমন ভূতের কস্টিউম, বড় বড় নখ, সাদা চুল আর আর রক্তের বোতল। আমাকে মার্ফি আন্টি দেখে ফেলেছিল আর নিজের আসল রূপ লুকিয়ে রাখার জন্য উনি আমাকে ছল করে বেসমেন্টে ডেকে পাঠান আর মাথায় রড মেরে আমাকে মেরে দিলেন, আমার খুন করে দেন। আর সেখানেই আমাকে একটা প্লাস্টিকের থলিতে বেঁধে দেন, যাতে কেউ যেন আমার ব্যাপারে কখনো না জানতে পারে। এইটুকু বলে নিধি ওখান থেকে উধাও হয়ে যায়। মানে পূজা এখন পুরো ব্যাপারটা জেনে গেছিল। ওর খুব কান্না পাচ্ছিল, কারণ ওর আর ওর বোনের মধ্যে একটা খুবই বিশুদ্ধ সম্পর্ক ছিল, যে কারণে নিধির আত্মা মরে যাওয়ার পরেও ওকে দেখা যেত। পূজা ভেবে নিয়েছিল যে এখন ও যে কোনোভাবে নিধির সঙ্গে ন্যায় করবে, মার্ফিকে শাস্তি দেবে। আর সেই জন্য পরের দিন সকাল হতেই পূজা তৈমুর আঙ্কেলের বাড়িতে যায় আর তাকে সব কথা খুলে বলে। তৈমুর সেই লোক ছিল যে ওদের সেটেলমেন্ট মার্ফি পরিবারে করিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তৈমুর মার্ফির আসল রূপের ব্যাপারে কিছুই জানত না। সন্ধেবেলায় পূজা তৈমুর আর পুলিশওয়ালাকে নিয়ে মার্ফি হাউসে পৌঁছয়। তাদেরকে বেসমেন্টে সেই মৃতদেহটা দেখানোর জন্য নিয়ে যেতে লাগলো। বেসমেন্টে পৌঁছানো মাত্রই তারা যেটা দেখল সেটা দেখে সবাই অবাক হয়ে পড়ল। সবাই দেখল মার্ফি ফাঁসের দড়িতে ঝুলছিল, আর এখন তার আসল ডাইনিওয়ালা রূপটাও পরিষ্কার দেখা যাচ্ছিল। ওই 200 বছরের বুড়িটাকে দেখা যাচ্ছিল। এখন তো মার্ফি মরে গেছিল। এখন এরপরে আর কী বা হতে পারত? কিন্তু পূজা দেখল মার্ফির ঝুলে থাকা মৃতদেহের পাশে নিধি দাঁড়িয়ে হাসছিল। পূজা বুঝতে পেরে যায় যে এই ডাইনির এত ভয়ঙ্কর মৃত্যু কি করে হয়েছে। এর খুন নিধি করেছে। সেটাই শেষবার ছিল যখন পূজা নিধিকে দেখেছিল। তারপরে নিধির দাহ সৎকার করা হলো। তারপর আর কখনো পূজা নিধিকে দেখতে পেল না। মার্ফির অন্ত যদিও খুব বেদনাদায়ক হলো, কিন্তু সে একটা নির্দোষের থেকে তার জীবন কেড়ে নিয়েছিল। দুটো বোনকে চিরকালের জন্য আলাদা করে দিল।
আজ এই ঘটনাটা হয়ে অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু পূজা আজও সেই সময়গুলো যখন মনে করে তখন ও কেঁপে ওঠে। বিশেষ করে সেই সময়টা যখন মরে যাওয়ার পরও নিধির আত্মা ওকে সত্যি বলে দেয় আর মার্ফির পর্দা ফাঁস করে দেয়। সেই জন্য বলা হয়, মৃত্যু শুধু শরীরের হয়, আত্মা আর ভাবনা দুটো অমর থাকে। যদি সম্পর্ক আর ভালোবাসা পবিত্র হয়, তাহলে মৃত্যুর পরেও আপনার কাছের মানুষ আপনাকে রক্ষা করবে আর আপনার সাথে থাকবে। যদিও মার্ফি নিজের আসল রূপ লুকোনোর জন্য নিধিকে খুন করে দিয়েছিল, কিন্তু নিধির মৃত্যুর পরেও আসল সত্যিটা সামনে এসেই গেল। আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও আমায়। অন্তত আমার নয়, আমার বাচ্চার উপর তো দয়া করো। আমায় মেরো না, আমায় ছেড়ে দাও। আমাদের বউ বাচ্চার ওপর কালো জাদু করবি? আমাদের গ্রামে তুই খারাপ নজর লাগাবি? আজ তো তোর খেলা শেষ, ডাইনি। আব্দুল আর তার বন্ধু ইউসুফ একটা গর্ভবতী মহিলাকে টেনে টেনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। ও একটা গর্ভবতী মহিলা ছিল আর তার বাচ্চা ৮ মাসের হয়ে গেছিল। ওই মেয়েটা অনেকবার অনুরোধ করল, কিন্তু তবুও ওদের মধ্যে কারোর ওর ওপর দয়া হলো না, আর ওরা মিলে ওই মহিলাকে ওইখানেই জঙ্গলে জ্যান্ত অবস্থায় পুঁতে দিল। আরে আব্দুল দাদা, এই মহিলার গল্প তো শেষ হয়ে গেল, কিন্তু এই মহিলার পেটে একটা বাচ্চা ছিল। কথায় বলে, কখনো গর্ভবতী মহিলাকে কষ্ট দেওয়া উচিত নয়, না হলে এর ফল খুবই ভয়ঙ্কর হয়। আরে ফল তো ভয়ঙ্কর তখন হতো যদি আমরা এই প্রেগনেন্ট ডাইনিকে ঠিক সময় না ধরে পুঁতে না দিতাম। না হলে কে জানতো এই ডাইনি আমাদের গ্রামে আরও কত বিপদ এনে দিত। সেই রাতে ওরা সবাই নিজের ঘরে চলে গেল। এই ঘটনাটা হয়ে এখন ২০ বছর হয়ে গেছিল। আজকে আব্দুল একটা বিয়েবাড়ি থেকে নিজের ঘরে ফিরছিল। গ্রাম থেকে বাইরে বেরোতে আর গ্রামে প্রবেশ করার শুধু একমাত্র রাস্তা ছিল, আর সেটা হলো জঙ্গলের রাস্তা। ওই জঙ্গলই একমাত্র এমন একটা কেন্দ্র ছিল যেটা গ্রামকে বাইরের রাস্তার সঙ্গে জোড়া দেয়। রাত প্রায় ২টো বেজেছিল। আব্দুল তার সাইকেলে চেপে একেবারে দাঁত কিলিয়ে কিলিয়ে গ্রামের দিকে আসছিল। আর তখনই ও জঙ্গলে পৌঁছল, আর কিছুক্ষণ অবধি নিজের সামনে ওই জঙ্গলের একেবারে নীরবতা আর ঘন কুয়াশার দিকে একভাবে দেখতে লাগল আর নিজের মনে বিড়বিড় করতে লাগল, হে উপরবালা, আনন্দের চোটে আমি তো এটা ভুলেই গেছিলাম যে গ্রামে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হবে। এখানে তো দূর দূর অবধি কাউকেই দেখতে পাচ্ছি না, আর কাউকে দেখব বা কি করে, কারণ রাত ২টো বেজে গেছে। যাই হোক, যখন ১০ কিলোমিটার সফর করেই ফেলেছি, তখন এই ২ কিলোমিটার জঙ্গল পার করতে কী সমস্যা হবে? উপরবেলার নাম নিয়ে আমি এখন এগিয়ে যাই। নিজেকে শুধু এটাই বলে আব্দুল এগিয়ে যেতে লাগল। প্রায় ৫-৭ মিনিট অবধি সাইকেল চালানোর পরে যখন আব্দুল জঙ্গলের মাঝখানে পৌঁছল, তখন হঠাৎ করে ওর এমন মনে হতে লাগল যে কেউ পেছন থেকে ক্রমাগত কেউ ওর সাইকেলকে ধরে রেখেছে। তারপর হঠাৎ আব্দুল নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর সাইকেল থেকে নিচের দিকে গিয়ে পড়ে গেল। আব্দুল যখনই মাটিতে পড়ল, একটা দ্রুত গতিতে একটা সাইকেল চলে যায় আর তারপর ওখান থেকে উধাও হয়ে যায়। হে উপরওয়ালা, আমার রক্ষা করো, আজ জানি না কি হতে চলেছে। আব্দুল তাড়াতাড়ি পায়ে হেঁটে আগে এগোতে লাগল। জঙ্গলের সে আজব নীরবতা ওর শরীরে ভয়ের ঝড়কে আরও বাড়িয়ে তুলছিল। তখনই জোরে বিদ্যুৎ চমকালো আর আব্দুল ওর সামনে দৃশ্যটাকে দেখে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, যেন ওর জ্ঞান হারিয়ে গেছে। ওর ঠিক সামনে একটা ছোট বাচ্চা দাঁড়িয়েছিল, যে ওকে দেখে জোরে জোরে হেসে চলেছিল।
আরে বাপরে, এইসব কি হচ্ছে? তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। আব্দুল পালানোর জন্য যখনই নিজের পা আগে বাড়ালো, তখনই ও একদম ওর পেছন থেকে একটা মহিলার আওয়াজ শুনতে পেল। দাঁড়া খুনি! আব্দুল এবার জোরে জোরে হাঁপাতে লাগলো। ও একটু সাহস জুটিয়ে পেছনে ঘুরে দেখল, তখন ওর হুঁশ উড়ে গেল। একটা মহিলা পুতুলের মতো দাঁড়িয়ে আব্দুলকে তাকিয়ে রয়েছে। তুমি তুমি তো সেই মহিলাই যাকে আমরা গত বছর মেরে দিয়েছিলাম। কিন্তু তুমি তুমি কি করে বেঁচে গেলে? তুই শুধু এটাই ভাব, আমি মরে যাওয়ার পর আবার কি করে ফিরে এলাম। আত্মা তখনই মুক্তি পায় যতক্ষণ সে নিজের কাজ পূরণ না করে ফেলে। আমি গত 1 বছর ধরে এই জঙ্গলেই তোর অপেক্ষা করে চলেছি, আর আজ রাত সেই সময়টা এসে গেছে যখন আমার উদ্দেশ্য আর তোর পাপের প্রায়শ্চিত্ত দুটোই পূরণ হয়ে যাবে। দেখো, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব? আর তা আবার তোকে? যদি একবার এই সব আমার সাথে হতো তাহলে হয়তো তোকে আমি ক্ষমা করে দিতাম, কিন্তু আমার নির্দোষ বাচ্চার কি অপরাধ ছিল যার জন্মের আগেই তুই ওকে মেরে ফেললি? দেখো, যা কিছু হয়েছে সেটা অজান্তে হয়েছে। আমাকে ক্ষমা করে দাও আর যেতে দাও। আচ্ছা, তাহলে এই সব কিছু তুই অজান্তে করেছিস? তুই কি আমায় মা অজান্তেই বানিয়েছিলি? আসলে তোর গ্রামবাসীরা তোর এই জারজ বাচ্চার কথা না জানতে পারে সেই জন্য তুই ছল করে আমাদেরকে মেরে ফেললি। কেন? কিছু মনে পড়েছে? তুই বিবাহিত হওয়া সত্ত্বেও আমার সাথে চক্কর চালিয়েছিলি। তুই আমাকে নিজের জালে ফাঁসালি আর আমায় প্রেগনেন্ট করে সবার শেষে মেরে ফেললি, যাতে তোর এই জঘন্য রূপ গ্রামবাসীদের সামনে না আসে। আর তুই এই অজুহাত দিলি যে আমি গ্রামবাসীদের উপর গালো জাদু করতাম। এখন তুই মরার জন্য তৈরি হয়ে যা, ঠিক সেইভাবেই যেভাবে তুই আমাকে মেরেছিলি। এই সব কিছু শোনার পরে আব্দুল ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি পালাতে লাগলো। কিন্তু তখনই হঠাৎ আব্দুল সামনে একটা গভীর দলদলে গিয়ে পড়ে যায় আর আস্তে আস্তে ভেতরের দিকে নেমে যেতে লাগলো। আব্দুল বাইরে বেরোনোর জন্য অনেক চেষ্টা চালিয়ে গেল, কিন্তু ও ভেতরে নিমজ্জিত হয়ে যেতে লাগলো। আমাকে মেরো না, আমি আমি যা কিছু করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। এরপর এমন ভুল আর কখনো করব না। ঠিক আছে, যখন তোর পুনর্জন্ম হবে, মানে পরের জন্মে, এই কথাটার খেয়াল রাখিস। এই জন্মে তো আমি তোকে মোটেই ছাড়বো না। এইটুকু বলেই আব্দুল দলদলের ভেতরে নিমজ্জিত হতে লাগলো। আর তখনই ওর আশেপাশে রক্ত বইতে লাগলো। একটা ছোট বাচ্চা ওই দলদলের ভেতর থেকে ওর শরীরটাকে কেটে যাচ্ছিল। আব্দুল জোরে জোরে চিৎকার করলো, আর চিৎকারের সঙ্গে আব্দুল ওই দলদলেই একদম চিরকালের জন্য অন্তর্শায়ী হয়ে গেল।